আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। তবে নতুন বছরের শুরুটা খুব বেশি ভালো যাবে না আমাদের অন্তর্বর্তী সরকারের জন্য। গতকালকে যে মার্চ ফর ইউনিটি যে প্রোগ্রামটা হয়ে গেল বা গেল ৫ মাস যাবত এই সরকারের বিভিন্ন পারফরমেন্সে সাধারণ মানুষ যেমন অনেকটা বিরক্ত, এর পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি যারা আছেন তারাও কিন্তু বিরক্ত। আর যার কারণেই ৩১শে ডিসেম্বর প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন বা যেটাই হোক সেটার ব্যাপারে তারা একটা ঘোষণাপত্র চেয়েছিল সরকারের কাছে। এখন সেখান থেকে গতকালকে বেশ কিছু বক্তব্য এসেছে সরকারকে কেন্দ্র করে বা উদ্দেশ্য করে। এখন সরকার খুবই মানে কি বলা হয় যে ধরেন আমরা লোকাল ল্যাঙ্গুয়েজে যেটাকে বলা হয় মাইন্ড চিপা কিছুটা ওই রকম পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে। আর যে পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে সেই পরিস্থিতিতে ২০২৫ সালটা খুব বেশি সুখকর যাবে না বাংলাদেশের রাজনীতির মাঠে, বিশেষ করে বিএনপির জন্য। এবং কি এর পাশাপাশি যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আছেন তাদের জন্য একটা হার্ড টাইম পার করতে হবে। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে অনেক কিছুই কাঠখড় পোড়াতে হবে। এই অন্তর্বর্তী সরকারের মধ্যে অভ্যুত্থানের চেতনা বা অভ্যুত্থানের ফিলিংসটা ধারণ করা উপদেষ্টাদের সংখ্যা 20%। এখন বিএনপি বলছে যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে। আর কালকে এই ৩১শে ডিসেম্বরের প্রোগ্রাম থেকে যেই আন্দোলনের বার্তা, কঠোর বার্তা সরকারকে দেওয়া হয়েছে, তো ডক্টর ইউনূস আসলে কি করবেন? তিনি কি নির্বাচনটা দিবেন নাকি দিবেন না? আর তিনি নির্বাচনের জন্য যেই সময়টা ঘোষণা করলেন সেই ঘোষণাকৃত সময়ের মধ্যেও কি তিনি নির্বাচন দিতে পারবেন? ছাত্ররা যে দাবি করে বসেছে এই দাবি বাস্তবায়ন করতে গেলে আগামী ২-৪ বছরও নির্বাচনের মুখ বাংলাদেশের জনগণ দেখবে না, কারণ এটা একটা লং টার্ম প্রসেস। ছাত্ররা যেটা চাইছে আওয়ামী লীগের বিচারের আগে দেশে কোনো নির্বাচন হবে না, স্ট্রেইট কাট বক্তব্য আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা গতকালকে মার্চ ফর ইউনিটি প্রোগ্রাম থেকে তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেছেন আওয়ামী লীগের বিচারের আগে বাংলাদেশে কোনো নির্বাচন নয়। জুলাই আগস্টে যারা শহীদ এবং আহত হয়েছেন তাদের প্রতি ন্যায় বিচার হয়নি। এই মানুষগুলো যথাযথ চিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থাও তারা পায়নি। এমনকি সরকার সম্পূর্ণ দায় নিয়ে এই পরিবারগুলোর নিরাপত্তা দিতে হবে। এই বক্তব্যগুলো যতটা দেওয়া সোজা, কিন্তু সরকারকে আসলে এই কাজগুলো করা খুবই কঠিন, কারণ এই যে যারা এই অভ্যুত্থানের সাথে জড়িত তো তাদের সবার সম্পূর্ণ নিরাপত্তা কিভাবে দিবে সরকার? পুলিশের প্রতি ছাত্রদের বিশ্বাস নাই, পুলিশের প্রতি তাদের মারকাট মনোভাব একটা অবস্থান, পুলিশ নিজেরাও অনেকটা ডরে ভয়ে আছে। তো এই পরিস্থিতিতে এত হাজার হাজার ছেলেমেয়ের নিরাপত্তা কি সরকার দিতে পারবে? বাট ছাত্ররা ডিমান্ড করছে। মুখপাত্র বলছেন যে জুলাই মরে যায় নাই, আমরা জুলাইয়ের শক্তি নিয়ে এখনো রাস্তায় আছি, আমরা কোনোভাবেই ৯০-এর মতন ৭১-এর মতন ২৪কে ব্যর্থ হতে দেব না। ৫ই আগস্ট যখন শেখ হাসিনা পালায়, আজকে তার ৫ মাস পর কেন আমাদেরকে শহীদ মিনারে এক হতে গেল? গত ৫ মাসের সরকার কি প্রোক্লেমেশন ঘোষণা করার সুযোগ হয় নাই? তারা কি এতই ব্যস্ত ছিল যে জুলাইয়ের একটি ঘোষণাপত্র ঘোষণা করার সময় করে উঠতে পারে নাই? এই পরিপ্রেক্ষিতে কিছুদিন আগে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই উদ্যোগ গ্রহণ করেছি। বলছে যে তাদেরকে সেফটি দিতে হবে যারা রাস্তায় যুদ্ধ করেছিল, এটা আমাদের ঐতিহাসিক দায়। আর ছাত্রদের স্ট্রেইট বক্তব্য যে আওয়ামী লীগের বিচারের আগে বা শেখ হাসিনার, এখন দেখেন বিচার একটা লম্বা চূড়া প্রক্রিয়া। শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে না, স্ট্রেইট কাট ক্লিয়ার সেন্টেন্স ভারতের গণমাধ্যম থেকে এটা চলে আসছে। আওয়ামী লীগের যারা ঊর্ধ্বতন সারির নেতা তাদেরকেও ভারত ফেরত দেবে না, 100% ধরে রাখেন। বিশেষ করে এই দুর্বল সরকারের কাছে জীবনও দিবে না, কারণ ভারত মনে করছে এই সরকারের সেই সক্ষমতা নেই যে এই ধরনের রাজনৈতিক নেতাদেরকে বাংলাদেশে ফেরত দেওয়ার পরে তাদের জীবনের নিরাপত্তা দিতে পারবে কিনা, যেটা ছাত্ররাও বলছে। অপরদিকে নির্বাচন নিয়ে ছাত্ররা যেই জায়গাটাতে আছে যে আওয়ামী লীগ বা শেখ হাসিনার বিচার ছাড়া নির্বাচন হবে না, তো শেখ হাসিনাকে ফিরত আনতে তো এক যুগ লাগবে, তাহলে এক যুগ কি বাংলাদেশের নির্বাচন হবে না? দেশ কি নির্বাচনমুখী হবে না? কিছু আবদারের মধ্যে পজিটিভিটি আছে, কিছু আবদারের মধ্যে তাদের ক্ষমতাটা, যেটা সরকারের বি টিম হিসেবে যারা কাজ করছেন তাদেরও লম্বা চূড়া মেয়াদী একটা নিজেদের ক্ষমতাকে বাস্তবায়ন করারও কিন্তু প্রক্রিয়া অনেকের কাছে এটা মনে করছে। বিএনপি মনে করছে এই ধরনের দাবির মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা
তারা সরকারকে সহযোগিতা করছে কিসের জন্য? দীর্ঘ সময় ধরে ক্ষমতার চেয়ারে বসে থাকার জন্য। কারণ নির্বাচন দিলে তো এই সরকারের অস্তিত্ব শেষ, তারা তাদের দায়িত্ব পালন করে চলে যাবে। এখন যতদিন নির্বাচনটাকে কালক্ষেপণ করা যায়, একটা সরকারের টিম বি হিসাবে এই বৈষম্য বিরোধী আন্দোলন নানান ধরনের দাবি দাওয়া নিয়ে আসবে, যৌক্তিক অযৌক্তিক, আর এগুলোকে সরকার বিভিন্ন সময় প্রমাণিত হয়ে গেছে যে এই বৈষম্য বিরোধী ছাত্রদেরকেই সাপোর্ট করে যাচ্ছে সরকার। এটা বিএনপির বক্তব্য। কেন? যে এই প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশনের যে ঘোষণাপত্র, এটা নিয়ে সরকার বলল যে এটার সাথে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। 24 ঘন্টার ব্যবধানে আবার বলছে যে আমরাই ঘোষণা করব। এখন এই ঘোষণাপত্র থেকে যা যা ঘোষণা গতকালকে আসছে, এই সবগুলাকে যদি ডক্টর ইউনূস বাস্তবায়ন করতে যায় তাহলে বিএনপিকে মোকাবেলা করতে হবে। জামাত ইসলামও কিন্তু নির্বাচনের দিকে গুটি গুটি পায়ে এগুচ্ছে, তবে তাদের অবস্থানটা শতভাগে স্পষ্ট না তারা কবে নির্বাচন চায়। তবে বিএনপি খুব আর্লি, অ্যাজ সুন অ্যাজ পসিবল তারা নির্বাচনটা চাচ্ছে। তো নির্বাচন নিয়ে বিএনপি আস্তে আস্তে অসহিষ্ণু হয়ে উঠছে, মাঠে নামার ঘোষণা দিচ্ছে, সরকারকে নানানভাবে, এই নাগরিক কমিটি সহ বিভিন্ন সংগঠনকে নানানভাবে তারা কিন্তু মেসেজ দিচ্ছে আপাতত ভদ্র ভাষায়। তারপর আপনি যদি দেখেন, জাতীয় নাগরিক কমিটির একজন মুখপাত্র নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে ছাত্রদলের ঊর্ধ্বতন নেতাদের কিন্তু টকশোতে বিভিন্ন ধরনের উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে। বিএনপির হাই অথরিটিসদের মধ্যে তোমরা কারা আমরা কারা বাবা সোনা মনিটনি ডাইকেও কিন্তু ছাত্রদেরকে একটা মেসেজ দেওয়া হচ্ছে। ছাত্ররা আবার বলতেছে যে দেখেন, একটা ট্রাক সরাইতে পারেন নাই আপনারা, আর আপনারা এই আওয়ামী লীগ সরকারকে সরাইতেন, আমরা সরাইছি, সুতরাং আমাদের এখানে প্রায়োরিটিটা বেশি। এখন এই খেলায় মাঝখানে যার হাতে দায়িত্ব, এখন দুইটা টিম, বিএনপি একটা টিম, জাতীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তার আর একটা টিম। এই দুইটা টিমের মাঝখানে দায়িত্বশীলতার জায়গাটা হচ্ছে ডক্টর ইউনূস সরকার, যিনি ছাত্রদের কাছ থেকে বলছেন যে ছাত্ররা আমার নিয়োগকর্তা। তো সেই ছাত্ররা বিভিন্ন সময় বিভিন্ন ডিমান্ড করছে। এরপর আসেন সংবিধান নিয়ে। কোনোভাবেই বিএনপি বর্তমানে যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, এই সংবিধানে হাত দিতে দিবে না। কালকেও কিন্তু আপনি তাদের কথাবার্তা যদি বোঝেন, বা তাদের স্পষ্ট বক্তব্য ছিল 72-এর সংবিধানকে উপড়ে ফেলতে হবে। বিএনপির কোনো নেতা এই সংবিধান পরিবর্তনের পক্ষে না। ইভেন আপনার ভিপি নূর থেকে শুরু করে আরো যে দলগুলো আছে তারাও পক্ষে না। এরপর আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ, এটার পক্ষেও না। বিচারের পক্ষে, সংশোধনের পক্ষে, সংযোজনের পক্ষে। আসলে যেভাবে পরিস্থিতি বিগড়াচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার খুব অল্প সময়ের মধ্যে, আওয়ামী লীগ তো নাই, ডক্টর মোহাম্মদ ইউনূস একসময় আওয়ামী লীগের বাটে পড়ছিলেন, আস্তে আস্তে যত দিন ঘনাবে তিনি বিএনপি সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের বাটে পড়বেন। এবং এখানে নানান ধরনের বক্তব্য কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসছে। এখন দেখার বিষয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কোন পথে হাঁটবেন। ছাত্ররা যেটা আওয়াজ দিচ্ছে ওইটার পথে হাঁটবেন, নাকি নির্বাচনের দিকে হাঁটবেন? যদি নির্বাচনের দিকে হাঁটেন ছাত্ররা খেপবে, আর যদি নির্বাচনের দিকে না হাঁটেন বিএনপি খেপবে, আর আওয়ামী লীগ তো অলরেডি আছেই। একটা কঠিন সিচুয়েশন ফেস করতে হবে এই অন্তর্বর্তী সরকারকে। এই নিউজটা যখন সামনে এসেছে তখন বেশ কিছু প্রশ্ন আমাদের সামনে উঠে এসেছে। প্রথমত, আমাদের যে সরকারি সেক্টরগুলা তারা কি জবাবদিহিতার জন্য কার কাছে আসলে দায়বদ্ধ? যে কোনো একটা সংগঠন, যে কোনো একটা সংস্থা গেল, আর গিয়া সেখানে তারা একটা মানে সেখানকার যিনি প্রধান আছেন তার সাথে কথা বলতে চাইলো, তো সেই সেক্টরের প্রধানের কি সেই সংস্থার সাথে কথা বলা বা তাদের কাছে জবাবদিহিতা করা বাধ্যতামূলক? কিছু কিছু জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অতি উৎসাহী ভূমিকা আছে, এটার জন্য ডক্টর ইউনূসের সরকার সমালোচিত হচ্ছে। আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যেটাই বলছেন সেটাই যে সত্য কিনা সেটা নিয়েও প্রশ্ন উঠছে। কারণ এই মুহূর্তে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদেরকে হত্যার হুমকি দিবে, এটা কি আসলে ভাবা যায় বা এটা কি আসলে বিশ্বাসযোগ্য? দেখেন, গণমাধ্যমের নিউজ সবসময় আওয়ামী লীগের সময়ে কেমনভাবে আসছে এটা কিন্তু আমরা জানি। তবে আমরাও এই যে বিষয়টা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্ররা দাবি দাওয়া তুলেছে, আমি সেটার পক্ষে একমত। তবে সিস্টেমটা রং। সরকারকে চাপ দিয়ে, স্বাস্থ্য মন্ত্রণালয়কে চাপ দিয়ে এই বিষয়গুলোকে সুরাহা করতে হবে। কিন্তু নিজেরা যদি আমরা সেখানে ভূমিকায় চলে যাই তাহলে আমাদের অবস্থানটা কি? মানে কেন একজন সরকারি কর্মকর্তা বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের কাছে জবাবদিহিতা করবেন? এটা একটা প্রশ্ন আসে না? তো কালকে ছাত্রদল ঢুকে যাবে এক জায়গায়, ছাত্রলীগ এরকম খবরদারি করতে যাইতো, বৈষম্য বিরোধী আন্দোলনের পোলাপাইন যেই দাবিটা তুলছে দাবিটার পক্ষে শতভাগ আমিও মনে করি এই সমস্যাগুলোর সমাধান হওয়া দরকার। বাট দ্য ওয়ে দে আর ডিলিং দিস নট রাইট। এই ওয়েতে গেলে অনেক বিশৃঙ্খলা তৈরি হবে। দেখেন, ঘটনার প্রেক্ষাপট হচ্ছে কুড়িগ্রাম।
বাংলাদেশের যে জেনারেল হাসপাতালগুলো আছে, শুধু কুড়িগ্রাম না, সারা বাংলাদেশে 95% হাসপাতালের অবস্থা ভয়াবহ। এখানে সুচিকিৎসা হয় না, এখানে অব্যবস্থাপনা আছে, ডাক্তাররা নিয়মিত হাসপাতালে বসেন না, রুগীদের যে খাবার দাবার বাসস্থানের মান একদম থার্ড ক্লাস, আর রাষ্ট্র বিলিয়নস অফ ডলার প্রতিটা বছরে খরচ করছে, কিন্তু মানুষের কাছে যে আকাঙ্ক্ষিত সেবার মান সেইটা পৌঁছে দেওয়া যাচ্ছে না। আর এটার জন্য মিসম্যানেজমেন্ট এত বছর ছিল। তো এখন যেহেতু একজন স্বাস্থ্য উপদেষ্টা আছে, তিনি আসলে কি করছেন? এবার আসেন ঘটনার প্রেক্ষাপটটা কি। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নানা অসঙ্গতির প্রতিবাদ করায় অভিযোগটা উঠছে কি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে হাসপাতালটির একজন চিকিৎসক ডাক্তার রেদওয়ান ফেরদৌসের বিরুদ্ধে। চিকিৎসকরা এমন বেপরোয়া কর্মকাণ্ড নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলন কুড়িগ্রাম শাখা তারা বলছে যে তারা প্রতিবাদ জানিয়েছে, তবে হত্যার হুমকির অভিযোগ অস্বীকার করছেন চিকিৎসক ডাক্তার রেদওয়ান ফেরদৌস। ঘটনার প্রেক্ষাপট কি, গতকালকে কুড়িগ্রাম সদর হাসপাতালের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আলোচনার জন্য বৈষম্য বিরোধী জেলা কমিটির 10 সদস্যের একটি প্রতিনিধি দল হাসপাতাল পরিদর্শনে যান। আমার প্রশ্ন হচ্ছে যে পরিদর্শনে যাওয়াটা তাদেরকে দায়িত্ব দিছে কে? তারা কি সরকার? তারা কি সরকারের কোনো ডিপার্টমেন্ট? তারা কোনো রাজনৈতিক দল? এই জায়গাটাতেই কনফ্লিক্টটা কানেক্ট হয়ে যাচ্ছে। তো প্রতিনিধিরা তত্ত্বাবধায়কের সাথে দেখা করতে চাইলেও তাকে কক্ষে পাওয়া যায়নি। পরে প্রতিনিধি দলটি হাসপাতাল পরিদর্শনে বের হয়ে আউটডোর বিভাগে দায়িত্বপ্রাপ্ত কোনো চিকিৎসককে উপস্থিত পাননি। এই নিয়ে প্রশ্ন তোলার পর কর্তব্যরত চিকিৎসক রেদওয়ান ফেরদৌস, তিনি আপনার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ছিলেন, এখানে অনেকে ছিলেন, তাদেরকে নিয়ে প্রশাসনিক ভবনের একটি রুমে নিয়ে যান। সেখানে তাদেরকে নাকি হেনস্থা করেন এবং প্রাণনাশের হুমকি দিয়ে বলেন, তোমরা বেশি উইরো না, এভাবে উড়লে মরতে হবে। ছাত্র প্রতিনিধিরা কে মারবে জানতে চাইলে তিনি বলেন, যে কেউ মারতে পারে, আমিও মারতে পারি। এখানে সমস্যাটা যে জায়গাতে হচ্ছে যে এই ছাত্রদের এই ভূমিকাগুলোকে অনেকেই পছন্দ করছে না। তবে ছাত্রদের যেই কাজটা, আমি আবারও বলি, তাদের যে ইন্টেনশনটা সুন্দর, কিন্তু দ্য ওয়ে তারা সেইখানে গিয়ে 10 জনের একটা টিম প্রধানের সাথে দেখা করতে চাইবে, তো প্রধানের তো এটা দায়িত্ব না তাদের সাথে দেখা করা। প্র্যাকটিক্যালি হচ্ছে এটাই, শুনতে যেমনই লাগুক। তাদের উচিত ছিল এরকম ঘটনাগুলোকে নোট করে যে জেলা সিভিল কার্যালয়, যে সিভিল সার্জনের যে কার্যালয়, সেইখানে তারা একটা চিঠি পাঠাইতে পারত। পাশাপাশি তারা কেন্দ্রীয় বৈষম্য বিরোধী কমিটির মাধ্যমে স্বাস্থ্য উপদেষ্টার কাছে একটা বার্তা পাঠাইতে পারত যে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে এই অবস্থান আছে। এখন এটা নিয়ে তারা যখন একটা দল বেঁধে যাচ্ছে, তখন স্বাভাবিকভাবে সরকারি কর্মচারী-কর্মকর্তারা অনেক জায়গায় ভয় পাচ্ছে। আবার তাদের যেই অ্যাপিয়ারেন্স অথবা যেই বক্তব্যের স্টাইলটা আপনারা জানেন, পোলাপেন যথেষ্ট ক্ষুরদার বক্তব্য দেয়। তো সরকারি যারা কর্মকর্তা অফিসে থাকেন তারা অনেকে এটা পছন্দ করেন না। এই বইগুলোই আসলে এখানে মেইন কনফ্লিক্টের বিষয় সামনে আসছে। বৈষম্যবিরোধী আন্দোলনের আহ্বায়ক রাজ্য জ্যোতি বলছেন, হাসপাতালের অসঙ্গতি সমাধানে আলোচনা গেলে তত্ত্বাবধায়ককে না পেয়ে আমরা আউটডোরের ডাক্তারদের অনুপস্থিতির বিষয়ে প্রশ্ন তুললে ডাক্তার রেদওয়ান ফেরদৌস আমাদেরকে প্রাণনাশের হুমকি দেন। এখন এই যে প্রাণনাশের হুমকি দেওয়ার বিষয়টা, এইটা আসলে কতটুকু বাস্তবসম্মত? তবে যদি দিয়ে থাকে, ছাত্ররা যে অভিযোগ করছে, তো ডাক্তার তো বলছে ভাই দেই নাই, তাহলে কারটা বিশ্বাস করব? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বক্তব্যটা আমার কাছে একটু অবিশ্বাস হচ্ছে, এটা আমার ব্যক্তিগত মত। কেন হচ্ছে, এই মুহূর্তে বললাম না, একজন রেদওয়ান ফেরদৌস 10 জন এত বড় যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সমন্বয়ক, তাদেরকে বলবে তোদের মাইরা ফেলবো, মানে এটা কি আদৌ সম্ভব? আবার হুমকি দিতেও পারে, হইতে পারে রেদওয়ান ফেরদৌস তিনি একজন গ্যাংস্টার, হ্যাঁ, যা নিজে হাসপাতালে বসে আছেন, বাট মাফিয়া গ্যাং চালান। তো সেইখানে এরকম 2-4-10টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে উড়াই দিবে, তার হয়তো সেই সক্ষমতা থাকতেও পারে, কিন্তু কেউ তো স্বীকারোক্তি দেয় নাই। ছাত্ররা বলছে আমাদেরকে হুমকি দিছে, মাইরা ফেলবে, আর ডাক্তার বলছে ভাই আমি এরকম কোনো কথা বলি নাই। এখন এগুলাতে কি হচ্ছে? আচ্ছা, তো আপনার চিকিৎসক রেদওয়ান ফেরদৌস বলছেন, ভাই এমন কোনো ঘটনাই ঘটে নাই। আর এই বিষয়ে কুড়িগ্রামের মেডিকেল অফিসার যিনি আছেন, তত্ত্বাবধায়ক যিনি আছেন, তারা ফোন ধরেন, কারণ এই বিষয়গুলো নিয়ে কেউ না কথা বলতে চায় না। তবে ছাত্রদের এই জিনিসটার সাথে আমি একটা জায়গাতে বলি, সারা বাংলাদেশে আমাদের যতগুলা সরকারি হাসপাতাল আছে, অব্যবস্থাপনার কিন্তু শেষ নাই, এটা বাস্তব। এখন এটার জন্য হুটহাট নিজেরা সেখানে না যাইয়া, যেহেতু তোমরা কোনো দায়িত্বপ্রাপ্ত সরকারি বেসরকারি সংস্থা বা কোনো টিম না,
তোমরা এটার মান নেওয়া, প্রশ্ন তুলে সেখানে কাউকে প্রশ্ন করার, তিনি তোমার কাছে উত্তর দেওয়া, এই জিনিসটা তারা নিবে না। এটা খুবই সিম্পল, এটা কেউই নিবে না। এখন একজন সমন্বয়ক একজন সাধারণ জনতার সামনে এসে সে মানে এরকম জবাবদিহিতা অনেকেই করতে পারে, প্রশ্ন করতে পারে, এটার উত্তর সে দিবে না। যিনি প্রশ্ন করতে তারও বুঝতে হবে। তবে এই অব্যবস্থাপনাগুলার অবসান হওয়া জরুরি। আর সেটার জন্য উচিত সারা বাংলাদেশে যে জেনারেল হাসপাতালগুলো আছে, যেহেতু একটা পরিবর্তিত বাংলাদেশে এই মুহূর্তে স্বাস্থ্য উপদেষ্টা যিনি আছেন, আপনার দায়িত্ব হচ্ছে এই বিষয়গুলোকে মানে সংস্কার করা। হাসপাতাল ডাক্তারদের অনুপস্থিতি ব্যাপক হারে আছে, সরকারি ওষুধগুলা মানে ব্যাহাত হয়ে যাচ্ছে। হাসপাতালগুলোতে একজন পিয়ন আমরা দেখছিলাম আওয়ামী লীগ সরকার আমলে 10 কোটি না 100 কোটি টাকার মালিক, এরকম একটা আসছিল না, 20-25 কোটি টাকা। তখন প্রশ্ন উঠছিল যে এত বিলিয়নস অফ ডলার হাসপাতালে প্রতি বছর সরকার দিচ্ছে, এগুলা কোথায় যাচ্ছে? পোলাপানের রাগটা কিন্তু ওই জায়গায়। বাট তাদের ডিল করার পদ্ধতিটাতে একজন সরকারি অফিসার বা কর্মকর্তা তিনি কার কাছে জবাবদিহিতা করবেন, এই বিষয়গুলোতে এখনো একটু হয়তো বোঝার ভুল আছে। সরকারকে প্রেসার ক্রিয়েট করো। জাতীয় নাগরিক কমিটি আছে, তোমাদের তো অনেকগুলো টিম আছে, বাট হুটহাট এরকম সরকারি প্রতিষ্ঠানে ঢুকে গেলে এগুলাতে এরকম বিতর্ক হবে, আবার একটা দুর্ঘটনা ঘটতেও পারে, হাতাহাতি হইতে পারে, এতে পরিস্থিতি খারাপের দিকে যাবে। চিকিৎসকরা স্ট্রাইকে গেলেও সমস্যা, এগুলাকে কেউ কিন্তু পছন্দ করছে না। তবে যারা উপরও মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, যাদের নির্দেশনা ডাক্তাররা মানতে বাধ্য, যারা হাসপাতাল আসবে শুনলে বাড়ির থেকে দৌড়ের উপরে হাসপাতাল আসবে, ওই রকম মানুষদেরকে দিয়া এই দুর্ব্যবস্থাপনার চিত্রগুলা পাঠাইয়া ওইভাবে ব্যবস্থা নিতে হবে সংস্কারের।